বাট আই উইল আস্ক কোয়েশ্চেন্স টুডে, কারণ আমার কিছু কোয়েশ্চেন্স এইটা তো একটু ইন্টারঅ্যাক্টিভ ভাবেই পড়াতে হবে। ওকে, স্লাইড দেখা যাচ্ছে আর আমার গলা শোনা যাচ্ছে, তাই তো? কেউ একজন হ্যাঁ হ্যাঁ স্যার। কনফার্ম স্যার। করো। ওকে, হ্যাঁ তাহলে স্যার। আজকে আমরা স্টার্ট করছি রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, মানে ট্রান্সলেশনের পরে এটা আমাদের টপিক আজকে। তো প্রথম কথা যেটা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে এই যে জিন এক্সপ্রেশন, এই যে কথাটা আমি বলছি, এটা বলতে কি বোঝায়? সুপর্ণা, হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই জিন এক্সপ্রেশন? ক্যান ইউ টেল মি? সুপর্ণা, হ্যাঁ স্যার, জিন এক্সপ্রেশন বলতে কি বোঝায়? জিন এক্সপ্রেশন হচ্ছে কোনো স্পেসিফিক জিনটা মানে মানে কোনো একটা স্ট্রাকচারাল মানে কোনো একটা স্ট্রাকচারাল প্রোটিন বা কোনো ম্যাক্রোমলিকিউলস এর স্পেসিফিক জিনটা এক্সপ্রেস হওয়া। আচ্ছা, ম্যাক্রোমলিকিউল বলতে ধরো কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট কি তোমার মানে কোনো না 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 না, তাহলে? এই ডিএনএ যেগুলো, ডিএনএ তারপর প্রোটিন। না না, মানে জিনটা আলটিমেটলি কি তৈরি করবে? মানে ম্যাক্রোমলিকিউলে তো ধরো লিপিডও আছে, আরএনএও আছে, মানে প্রোটিনও আছে, তো জিনটা কি কোড করে? মানে জিন অ্যামিনো একটা অ্যাসিড। কার্বোহাইড্রেটকে, জিন অ্যামিনো অ্যাসিড কোড করে, জিন একটা কার্বোহাইড্রেটকে কোড করতে পারে? না স্যার, মনে হয় না। মনে হয় না। আচ্ছা, মনে হয় না মানে তুমি শিওর নও এই ব্যাপারটায়? তাহলে জিন কোন না, জিনিসটাকে কোড করতে পারে? কেউ জানে না? কেউ অ্যামিনো অ্যাসিড, প্রোটিন। অনলি প্রোটিন। প্রোটিন প্রোটিন, প্রোটিন। অ্যামিনো অ্যাসিড এগুলোই হতে পারে। সায়ন বিশ্বাস, হ্যাঁ স্যার, জিন তো শুধু অ্যামিনো অ্যাসিড কে কোড করবে, তারপর পলিপেপটাইড হবে, প্রোটিন হবে ওখান থেকে। কোন জিনিসটাকে জিন জিন হ্যাঁ, আচ্ছা, তাহলে জিন প্রোটিনকে কোড করে, তাই তো, পলিপেপটাইডকে কোড করে। হোয়াট অ্যাবাউট হ্যাঁ আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ, এগুলোকে কে হ্যাঁ, কোড করে? ওগুলোরও স্পেসিফিক জিন আছে, টিআরএনএ জিন, আরআরএনএ জিন, ওগুলোর জন্য স্পেসিফিক জিন আছে, প্রোটিনের জন্য আলাদা স্পেসিফিক জিন আছে। আচ্ছা, তাহলে প্রোটিনের জন্য স্পেসিফিক জিন আছে, এগুলোর জন্য স্পেসিফিক জিন আছে, আর কিছু, আর কোন জিনিসকে কোড করে জিন? আর স্যার এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, হুম, যত রকমের আরআরএনএ আছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, গুড, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। রাইট, একদম ঠিক। তাহলে এইটার ব্যাপারে আমাদের যেন কোনো ডাউট না থাকে যে জিন কোন জিনিসকে কোড করে। এখানে মনে হয় টনে হয় প্লিজ বলো না, তোমরা ফাইনাল ইয়ারে চলে এসছো এখন, বায়োটেকনোলজি, ঠিক আছে? তো যেটা ব্যাপার হচ্ছে, আমরা একটা সেন্ট্রাল ডগমার ব্যাপারে জানি যে ডিএনএ, সেখান থেকে আরএনএ, সেখান থেকে প্রোটিন, দিস ইজ দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। এবারে এইটার একটা ভ্যারিয়েশনও আছে। ভ্যারিয়েশনটা হচ্ছে গিয়ে যে এটা ডগমাটা আমরা জানি যে সবসময় এই ইউনিডাইরেকশনাল ফ্লো হয় না। সেন্ট্রাল ডগমা মানে সেটা একটা ইউনিডাইরেকশনাল ফ্লো অফ ইনফরমেশন ফ্রম ডিএনএ টু এমআরএনএ টু প্রোটিন। বাট এটা একটা রিভার্সও দেখা যায়, যে অনেক সময় আরএনএ থেকে আবার ডিএনএ সিনথেসিস হয়, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেটা রেট্রোভাইরাসের মধ্যে পাওয়া যায় আর কি, ঠিক আছে? তো আচ্ছা, বাই দ্য ওয়ে, করোনা ভাইরাসটা কি, কি ধরনের ভাইরাস সুপর্ণা? ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। পজিটিভ না নেগেটিভ? মানে আরএনএ টা পজিটিভ মানে স্ট্র্যান্ডেড আরএনএ না নেগেটিভ স্ট্র্যান্ডেড আরএনএ? মানে পজিটিভ সেটা, স্ট্র্যান্ডেড কি আর নেগেটিভ স্ট্র্যান্ডেড কি জানো না? কেউ জানে? তবে আরএনএ ভাইরাস এটুকুই জানি। এই কেউ জানে এখানে পজিটিভ? পজিটিভ পজিটিভ স্ট্যান্ডার্ড মানে ওটা জিনটা এক্সপ্রেশন করবে, নেগেটিভ মানে এক্সপ্রেস করবে না। মানে ও তাহলে, হ্যাঁ, পজিটিভ মানে তাই না এক্সপ্রেস স্যার? করবে, নেগেটিভ মানে এক্সপ্রেস করবে না, তার মানে? মানে যেগুলো নেগেটিভ স্ট্যান্ডার্ড ভাইরাস আছে তার জিন এক্সপ্রেশন হয় না?
হ্যাঁ, কে বলবে? কিছু বলো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটা আছে নাকি? হ্যাঁ বলো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কি ক্লক বলো। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ। হ্যাঁ মানে কি ধরো আমি বলছি করোনা ভাইরাসটা হচ্ছে পজিটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, তার মানে কি? আরএনএটা পজিটিভ স্ট্যান্ডার্ড, তার মানে কি? মানে স্যার টোটাল আরএনএ চার্জটা পজিটিভ, এরকম কিছু কি? আরএনএ চার্জ পজিটিভ? আজ অব্দি এরকম কোন আরএনএ না, পৃথিবীতে আছে? নিউক্লিক স্যার আমি গেস অ্যাসিড? করে বলছি। না, একদমই নয়। সায়ন দাস কাছাকাছি এসেছিল, তবে আরেকটু যদি এক্সপ্লেন করতে পারতো ভালো হতো। সায়ন বিশ্বাস একটা বলেছে, কিন্তু জিন এক্সপ্রেশনটা মানে কি? দেখো, পজিটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস হচ্ছে যার আরএনএ সিকোয়েন্সটা ফ্যানটা কমাতে শুনতে পাচ্ছি না। ডাইরেক্টলি প্রোটিন কোড করে। মানে তোমার ধরো আরএনএ যে সিকোয়েন্সটা আছে, দ্যাট আরএনএ সিকোয়েন্স ডাইরেক্টলি কোড ফর দ্য প্রোটিন। ওকে, নেগেটিভ স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা কোড করা প্রোটিন। ওকে, ধরো জেনেটিক মেটেরিয়ালটা যে আরএনএ আছে, when that directly codes for a protein, it's a positive stranded RNA virus. আর নেগেটিভ স্ট্যান্ডার্ড হচ্ছে যেটা জেনেটিক মেটেরিয়াল যে আরএনএটা আছে সেটার যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা, দ্যাট কোডস ফর আ প্রোটিন। ওকে, আচ্ছা স্যার, পজিটিভটা আরেকবার বলুন, আমি বুঝলাম না। পজিটিভটা হচ্ছে যে যেখানে যে আরএনএ স্ট্র্যান্ডটা আছে সেই আরএনএ স্ট্র্যান্ডটা ডাইরেক্টলি প্রোটিন কোড করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? সেটার যে হ্যাঁ। সিকোয়েন্সটা আছে সেটা প্রোটিনকে ডাইরেক্টলি কোড করছে। আর নেগেটিভ স্ট্যান্ডার্ড মানে হচ্ছে, নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস মানে হচ্ছে যে আরএনএটা ওটা জেনেটিক মেটেরিয়াল, তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা প্রোটিন কোড করছে। ওকে, হুম। এইবারে আমি তোমাদের একটা জিনিস বলবো, তোমরা অনেক কিছু পড়েছো টড়েছো, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মলিকিউলার বায়োলজি। দেখো, ল্যাক ওপেরন পড়া যায়, টিপ ওপেরন পড়া যায়, ট্রান্সলেশনও করা যায়, জেনেটিক কোডও করা যায়, এগুলো খুব একটা কিছু ব্যাপার নয়, সব বইতে আছে, আমিও পড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা সেলে কতগুলো, ধরো হিউম্যান সেলে মোটামুটি কতগুলো জিন আছে সুপর্ণা? হ্যাঁ স্যার, বলুন একবার। মানে আমাদের যে সেলে হিউম্যান, কতগুলো সেলে? হ্যাঁ, হ্যাঁ, কতগুলো প্রচুর জিন জিন, আছে? প্রচুর সংখ্যাটা কত? অনেক জিন। হ্যাঁ মানে সেই অত সংখ্যাটা মানে অনেক অনেক হবে, মানে কিছু কত? লাখখানিক সেলে। হ্যাঁ কিছু লাখখানেক। সায়ন দাস, আমাদের হ্যাঁ। সেলে কতগুলো জিন আছে? 3 মিলিয়ন। তো মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ভেবে চিনতে বলো কতগুলো জিন আছে। তুমি জানো না যে হিউম্যান সেলে কটা জিন আছে? সায়ন বিশ্বাস, জিন যেগুলো আছে তার মধ্যে তো 1% কোড করে, মানে জিন যাকে বলে আর কি, আরে বাবা, এক্সপ্রেশন টোটাল হবে। যে ডিএনএ আছে তার মধ্যে মোটামুটি তোমার 2% হচ্ছে কোডিং জিন, সেটা প্রোটিন কোডিং জিন। টোটাল আমাদের যে ডিএনএ আছে, হ্যাঁ, ওই যে সংখ্যাটা সায়ন দাস বললো 3 বিলিয়ন, ওইটা হচ্ছে গিয়ে মানে বিলিয়ন? 3 বিলিয়ন হচ্ছে টোটাল বেস পেয়ার আমাদের, ঠিক আছে? তার মধ্যে ওই 2% হচ্ছে কোডিং জিন। ও যদি 3 মিলিয়ন বলে থাকে, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দা কোডিং, টোটাল কোডিং বেস পেয়ার, মানে টোটাল বেস পেয়ার হচ্ছে 3 বিলিয়ন, মানে 300 কোটি টোটাল বেস পেয়ার আছে। তার মধ্যে 2% হচ্ছে কোডিং জিন। তা আমি জিজ্ঞেস করছি কটা নাম্বার, কটা কোডিং জিন আছে? যেমনি ধরো হেক্সোকাইনেজের একটা জিন, ঠিক আছে? এরকম করে যদি আমরা দেখতে থাকি আর কি, তো কটা জিন আছে? কেরাটিনের জন্য একটা জিন, কেউ জানো না? জানতাম স্যার, ভুলে গেছি, না। হিউম্যান জিনোম প্রজেক্টে হুম, করেছিলাম। ভীষণ বাজে অবস্থা তো, অনলাইন পড়াশোনা কোনো কাজই হচ্ছে না। কেউ শুভঙ্কর 100-র মধ্যে ছিল মেবি। 100-র মধ্যে ছিল? আমার তো ওটাই মনে পড়ছে, মনে হচ্ছে আমি তোমরা কেউ বলেছিলাম একটা মানে তোমাদের গেস গুলো, কেউ স্যার, বলছো 3 3000 মিলিয়ন, কাছাকাছি। 3000-এর কাছাকাছি? না, আর কেউ, আর বাকি যারা আছে তারাও গেস করে দাও। সৌরদীপ,
কি বলবো স্যার, জানি না আমি, এটা স্যার ভুলে গেছি। না, এটা না জানলে এটা কিন্তু খুব বাজে ব্যাপার। মানে স্যার তোমরা 16 বিলিয়ন কি এরকম কিছু একটা, 16 বিলিয়ন তো বেস পেয়ারই নেই। মানে ঠিক, মিলিয়ন, সরি। তো তুমি হয়তো SNPs এর সংখ্যা বলছো, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমারাইজেশন। যাই হোক, লেট মি টেল দিস টু ইউ। এবং জানি না তোমাদের কি পড়াশুনো, এটা মানে খুবই ডিসহার্টেনিং যে দুজন সায়ন এখানে রয়েছে, তারপরে ইয়েরা রয়েছে। মানে ইটস ওকে, তোমরা একটা ফিগার 20 বলো। হাজার 20 হ্যাঁ, হাজারের মতো কি, 20 থেকে 25 এরকম হাজার। রাইট, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো মানে এটা কি তুমি নিজের থেকে বললে না কিছু দেখে বললে গুগলে? হ্যালো? হ্যাঁ স্যার, 30,000 মনে হচ্ছিল, 30,000 থেকে একটু কমিয়েই হ্যাঁ, বললাম। এক্স্যাক্টলি। তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের না 20 থেকে 25-এর মধ্যেই প্রথমে আবিষ্কৃত হয়েছিল, এখন আবিষ্কৃত হতে হতে 30-এ গেছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যালাসিজ অফ হিউম্যান জিনোম প্রজেক্ট, যে আমরা ধরেছিলাম যে প্রায় জিনের সংখ্যা হবে গিয়ে হচ্ছে তোমার অ্যারাউন্ড 1 লাখ টু 1.5 লাখ। কারণ জিনোম প্রজেক্ট যখন শুরু হয় তখন 85,000 প্রোটিন ছিল। ঠিক আছে, তো এবং এটা আমাকে সায়ন বিশ্বাস একটা কোয়েশ্চেনও করেছিল যে ওই রাইবোসোম কিভাবে বাইন্ড করে যেখানে ওভারল্যাপিং জিনস থাকে, তখন আমি বুঝিয়েও ছিলাম এই ব্যাপারটা। তার মানে এই অডিওটাও তোমরা শোনোনি। ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যালাসিস যে বি এক্সপেক্টেড যে 85,000 প্রোটিন যখন আছে, তো তখন বি এক্সপেক্টেড দ্য নাম্বার অফ জিনস উইল বি মোর। তাহলে কেন 1 থেকে 1.5 লাখ ধরা হয়েছিল? কারণ 1990 সালে তো সব প্রোটিন আবিষ্কৃত হয়নি। তখন যারা জিনোম প্রজেক্টে পার্টিসিপেট করেছিলেন তারা জানতেন যে আরো ভবিষ্যতে প্রোটিন আবিষ্কৃত হবে। তো আমরা যদি 1 জিন 1 পলিপেপটাইড হাইপোথেসিস দিয়ে যাই, তাহলে we expected 1 to 1.5 lakhs of genes, but we could find only 20 to 25,000, and now it's almost 30,000. তো কোনো ধারে কাছেও আসছে না, নাম্বার অফ প্রোটিন 1.5 লাখ পেরিয়ে গেছে। তো সেইখানেই আমাদের ওই কনসেপ্ট গুলো যে একটা জিন থেকে একাধিক প্রোটিন কিভাবে তৈরি হতে পারে থ্রু অল্টারনেট স্প্লাইসিং, RNA এডিটিং, ওভারল্যাপিং জিন, সেই রকম অনেকগুলো কনসেপ্ট আছে। বাট দ্য থিং ইজ দ্যাট, আমি যেটা বলতে চাইছি তোমাদের সেটা হচ্ছে যে আমাদের সেলে তাহলে সুপর্ণা, এবার সুপর্ণা নেট অফ করে বেরিয়ে যাবে। সুপর্ণা, না, আছি আছি। যেটা আমি জিজ্ঞেস হুম। করছি, তাহলে তোমার ধরো একটা সেলে কি এই 30,000 জিনই একসাথে এক্সপ্রেস হবে? এক্সপ্রেস হচ্ছে মানে সে প্রোটিন তৈরি হুম। করছে, আমরা যদি খুব সিম্পল টার্মস এ বলি। হ্যাঁ বুঝি, হ্যাঁ জানি তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব একসাথে এক্সপ্রেস হয় কিনা আমি জানি না, কিন্তু তবে মনে হয় না হবে। মনে হয় না হবে বলে, ঠিক আছে, অ্যাবসলিউটলি হ্যাঁ। এই কথাটা ঠিক আছে। যে ধরো তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে নার্ভ সেলস আছে সেখানে নিউরোট্রান্সমিটার তৈরি হয়, তার জন্য কিছু জিনস লাগে। আমাদের যে চোখের সেলস আছে, ঠিক আছে, মানে যেটা থ্রু আমরা রেটিনায় আমরা ভিশন ইত্যাদি পাই, সেখানে পিগমেন্টস তৈরি হয়। তাহলে আমাদের যে হুম। চুল আছে, ঠিক আছে, মানে আমাদের যে চুল আছে দ্যাট ইজ অলসো আ সেল। তাহলে এখানে কি পিগমেন্টস তৈরি হবে, রোডোপ্সিন, আয়োডোপ্সিন ইত্যাদি? বা এখানে কি অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম তৈরি হবে অ্যাসিটাইল কোলিনকে ভাঙার জন্য? নিশ্চয়ই না। ওকে, তাহলে জিন এক্সপ্রেশন ইজ ডিফারেন্সিয়াল। হ্যাঁ, আমরা, আচ্ছা তোমরা কেউ আমাকে বলতে পারো যে ক্যান্সার কেন হয়? সায়ন দাস, ক্যান্সার কেন হয়? টিউমার সাপ্রেসর জিনের মিউটেশন হয়ে গিয়ে যদি টিউমার সাপ্রেসার বা জিনের, ওই যেগুলো সেল সাইকেল কন্ট্রোল করে হ্যাঁ প্রোটো সেগুলো অঙ্কোজিন থেকে অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোজিন, টিউমার সাপ্রেসার জিনের মিউটেশন, এগুলো আমরা সবাই পড়েছি। আমরা যে জিনিসটা কেউ ক্যান্সারের ব্যাপারে জানি না সেটা হচ্ছে আউট অফ দ্য প্লেস যদি এক্সপ্রেশন হয়, মানে আমার একটা সেল আছে সেখানে একটা পার্টিকুলার প্রোটিনের এক্সপ্রেশনের কোনো দরকারই নেই, কিন্তু দেখা যাচ্ছে সেই প্রোটিনটা এক্সপ্রেস হচ্ছে। তো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন। ঠিক আছে, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন যার জন্য ক্যান্সার হয়। কিংবা খুব হাইলি রেগুলেটেড আমাদের জিন এক্সপ্রেশন, একটা নির্দিষ্ট মাত্রায় একটা প্রোটিন তৈরি হবে। প্রোটিনটা যদি সেই মাত্রার থেকে কম তৈরি হয় বা বেশি তৈরি হয়, that will lead to a disease, whether it is cancer or any other kind of disease, but that will definitely lead to a disease. তাহলে each of the cells, they have
specific sets of proteins which are expressed at a point of time. Each of the cells, they have specific sets of proteins which are expressed at a point of time. Next হচ্ছে the proteins are expressed at a particular level at one point of time. যদি sets of protein change হয় বা expression levelটা change হয়, definitely we will face some diseases, and this is one of the leading causes of cancer. Other than this proto-oncogene and activation of proto-oncogene into oncogene and mutations in the tumor suppressor genes. Although both are মানে interlinked, মানে আমি এই যে কথাটা বলছি যে ultimately proto-oncogenes and tumor suppressor genes, they are also genes. So their wayward expression, over expression বা under expression বা out of the place expression, প্রত্যেকটার জন্যই কিন্তু ক্যান্সার হতে পারে। তাহলে আমরা যেটা টেক হোম মেসেজ নেব যে একটা পার্টিকুলার প্রোটিন একটা নির্দিষ্ট সময় একটা কোষের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তৈরি হবে, তার থেকে যদি কম তৈরি হয় দ্যাট উইল লিড টু আ ডিজিজ কন্ডিশন, তার থেকে যদি বেশি তৈরি হয় দ্যাট উইল অলসো লিড টু আ ডিজিজ কন্ডিশন। যে সেলে তৈরি হওয়ার কথা নয় সেই সেলে যদি তৈরি হয় দ্যাট উইল অলসো লিড টু আ disease condition. Okay, and in each of these circumstances we have to prevent the disease. Then how this is regulated actually, এটা কিভাবে regulated? Okay, let's go to the next slide. আচ্ছা, এইবারে যেটা আমি বলতে চাইছি যে এই যে স্টাডিটা, মানে তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে 1964 সালের স্যার একটা পেপার আমাদের কেন দিলেন, আমাদের তো রেডিমেড নোটস আছে। ঠিক আছে, আমরা সেইখান থেকে পড়ে নেবো ল্যাক অফ এরর। বিকজ আমি একটা জিনিস তোমাদের ওপর একটু ইমপ্রেস করতে চাই, সেটা হচ্ছে হাউ দিস থিংস ওয়ার ডিসকভার। মানে এটা আমি চেষ্টা করব যে তোমাদের যখন জেনেটিক কোডও পড়াচ্ছি কিছু এক্সপেরিমেন্ট পড়ানোর জন্য, যেগুলো ক্লাসে থাকলে খুবই ভালো হতো, ক্লাসে না থাকলে খুবই সমস্যা। তো যাই হোক, বাট এনিওয়ে ব্যাকটেরিয়াল সিস্টেমসে কিন্তু ইনিশিয়ালি কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখান থেকে জানা গিয়েছিল যে এই জিন রেগুলেশনটা কিভাবে কন্ট্রোল হচ্ছে। Initially all the studies were done in bacterial systems, especially in E. coli. ঠিক আছে, এবার প্রসেস অফ জিন এক্সপ্রেশনে মূলত 7টা স্টেপ আছে। প্রথম হচ্ছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন শুরু হলো, আরএনএ পলিমারেজ বাইন্ড করলো। এবার এটা দুভাবে রেগুলেটেড হয়, দুভাবে না একাধিকভাবে রেগুলেটেড হয়। আমরা দুটো দেখবো, একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটর যেটা ট্রান্সক্রিপশনের রেটটাকে বাড়াতে পারে, আরেকটা হচ্ছে গিয়ে রিপ্রেসার যেটা ট্রান্সক্রিপশনের রেটটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, অলসো the affinity of a promoter for RNA polymerase that also leads to transcription. Again, the affinity of a promoter for RNA polymerase, মানে কত কিভাবে কতটা প্রোমোটারটা RNA polymerase কে বাইন্ড করতে পারছে, that also depends upon the activities of this activator and the repressor. Also repressor কিন্তু RNA polymerase কে ব্লক করে দেয় so that it cannot proceed with transcription. Sorry. RNA processing, আমরা জানি ইউক্যারিওটস এর ক্ষেত্রে এই ব্যাপারটা জানি যে আরএনএ প্রসেসিং হয়, মানে there is a 3 prime tail and there is a 5 prime cap. ঠিক আছে, 3 prime এ একটা টেল থাকে আর 5 prime এ একটা 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ থাকে, 3 prime এ একটা পলি এ টেল থাকে ইউক্যারিওটস এর ক্ষেত্রে। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আরএনএ এরও কিন্তু একটা নির্দিষ্ট লাইফ আছে। একটা আরএনএ যদি ডিগ্রেড একদমই না হয় and if it is stable like the DNA, then there is a big problem. কেন না, তাহলে প্রোটিন এক্সপ্রেশনটাও সেই আরএনএ থেকে কিন্তু কনস্টিটিউটিভলি হতেই থাকবে। আমরা সেটা চাই না, আমরা একটা নির্দিষ্ট সময় অবধি প্রোটিন এক্সপ্রেশন চাই, তারপর কিন্তু আর আমাদের প্রোটিন এক্সপ্রেশনের দরকার নেই। তো আরএনএ প্রসেসিং যে ব্যাপারটা আর কি আসছে, সে ব্যাপারটা একটা নির্দিষ্ট মানে সময় অবধি আরএনএটাকে ঠিকঠাক রাখার জন্য আসছে। It has to get degraded after a certain point of time, and we also have to make sure that it doesn't degrade over a span of time যতক্ষণ কিন্তু সেখান থেকে ট্রান্সলেশন হচ্ছে। তাহলে ইউক্যারিওটস এর ক্ষেত্রে আমরা জানি যে নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন হওয়ার পরে the RNA is transported out to the ribosome or the RER, মানে rough endoplasmic reticulum, যেখানে ওটা ট্রান্সলেশন হচ্ছে। তো এই জায়গাটায় আসা অবধি কিন্তু ওটা যেন স্টেবল থাকে, এই ব্যাপারটা আমাদের দেখতে হবে। পরে যেটা বলা হচ্ছে আরএনএ স্টেবিলিটি। তারপর হচ্ছে প্রোটিন সিনথেসিস, মানে
কোন রেটে প্রোটিনটা সিনথেসাইজ হচ্ছে। তাহলে আরএনএটাও কিন্তু দেখো রেগুলেটেড, যে আমরা একটা নির্দিষ্ট সময় অবধি ওটাকে স্টেবল চাইবো, তারপর ওটা যেন ডিগ্রেড হয়ে যায়। অনন্তকাল থেকে গেলে প্রোটিনের ওভার এক্সপ্রেশন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে প্রোটিনের আন্ডার এক্সপ্রেশন হবে। This basically determines protein synthesis as well as the other metabolic state of the cell, মানে সেলটা কি ধরনের মেটাবলিক স্টেটে আছে, এই দুটো ব্যাপার মিলে এটা নির্ধারণ করে যে আমাদের প্রোটিন সিনথেসিসটা কি রেটে হতে চলেছে। দেন প্রোটিন মডিফিকেশন, ঠিক আছে, মানে প্রোটিন সিনথেসিস ইজ আ কস্টলি অ্যাফেয়ার। আমি আবার তোমাদের বলছি, you will need a lot of GTP molecules, ATP molecules, চারটে হাই এনার্জি ফসফেট বন্ড ব্রেক করা হয়। So unless the cell is having all this GTPs and ATPs, আর also ওটার যে প্রোটিন সিনথেসিসের র মেটেরিয়াল আছে, প্রোটিন সিনথেসিস cannot and will not proceed. Okay, that's why when we don't need the protein synthesis doesn't proceed because it is highly costly for the cell, মানে সেলকে অনেকটা কিন্তু খরচা করতে হয় প্রোটিন সিনথেসিসের জন্য। তো সেলের কাছে টাকা বা র মেটেরিয়াল না থাকলেও খরচাটা করতে পারবে না, বা যখন দরকার নেই, ধরো তোমাদের কাছে অনেক টাকা আছে কিন্তু যখন দরকার নেই, ঠিক আছে, তখন কি কেউ খরচা করবে? মানে if you get a tasty biryani in 100 rupees, কেউ কিন্তু 350-400 টাকা দিয়ে খাবে না। This is the thing. Anyway, next হচ্ছে প্রোটিন মডিফিকেশন। প্রোটিন মডিফিকেশন কি না, এখানে আমরা প্রোটিনকে ফাংশনাল বানানোর জন্য যে পলিপেপটাইড চেইনটা সিনথেসিস হলো এবং ফার্দার ফোল্ড হলো, ইট মে নট বি আ ফাংশনাল ওয়ান, ঠিক আছে, সেখানে কিছু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হতে পারে, লাইক ফসফোরিলেশন, হ্যাঁ, গ্লাইকোসাইলেশন, বা ইত্যাদির মধ্যে কি ফসফোপ্রোটিনস তৈরি হয়, গ্লাইকোপ্রোটিনস তৈরি হয়, লাইকোপ্রোটিনস তৈরি হয় যখন আমরা একটা ফ্যাটি অ্যাসিড বা একটা লিপিডের চেইন অ্যাড করে দিই প্রোটিনের সাথে। সো দিস ইজ প্রোটিন মডিফিকেশন, ইটস ফোল্ডিং preceded by succeeded by its modification. তারপর হচ্ছে ট্রান্সপোর্ট। দেখো প্রত্যেকটা প্রোটিন তো এক জায়গায় কাজ করে না, কিছু প্রোটিন আমাদের এক্সট্রা সেলুলার সেলের বাইরে কাজ করে, কিছু প্রোটিন মেমব্রেনসে কাজ করে, কিছু প্রোটিন ডিফারেন্ট অর্গানেলস লাইসোজাইম, এই লাইসোজোমে কাজ করছে, ঠিক আছে, লাইসোজাইম আমি যদি সরি ভুল বললাম, লাইসোজোমে গিয়ে কাজ করছে, মানে ডিফারেন্ট যে অঙ্গাণু আছে সেখানে কাজ করছে, কিছু পেরাক্সিজোমে কাজ করছে, কিছু মেমব্রেনসে কাজ করছে, কিছু এক্সট্রা সেলুলার গিয়ে কাজ করছে, কিছু সাইটোসলের মধ্যে কাজ করছে। So we really have to actually transport these proteins. এই প্রোটিনস গুলোকে কিন্তু আমাদের ট্রান্সপোর্ট করতে হবে। আচ্ছা, আর উই রেকর্ডিং? হ্যাঁ স্যার, রেকর্ডিং হচ্ছে তো? হচ্ছে রেকর্ডিং। ওকে, ঠিক আছে, ট্রান্সপোর্ট করতে হবে। এবং লাস্ট হচ্ছে প্রোটিন ডিগ্রেডেশন। अगेन দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দি এফেক্টর মলিকিউলস আর দ্য প্রোটিনস, যে ফাইনালি একটা ফেনোটাইপের জন্য কিন্তু যে রেসপন্সিবল সেটা কিন্তু হচ্ছে একটা প্রোটিন। যেমনি আরএনএ, আবার টাইম শর্ট হয়ে গেল, আরএনএ একটা টাইমের পর আমাদের আরএনএটাকে ডিগ্রেড করে দিতে হয়, সো দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু গেট মোর আরএনএ, হ্যাঁ, যেটা কিনা হ্যাম্পার করবে আমাদের প্রোটিন এক্সপ্রেশনকে বাড়িয়ে দেবে। সিমিলারলি প্রোটিনকেও কিন্তু একটা টাইমের পর ডিগ্রেড হতে হবে, সেটা যদি ফার্দার থেকে যায় অবাঞ্ছিত কিছু ফেনোটাইপ বা অবাঞ্ছিত কিছু এফেক্টর ফাংশন কিন্তু সেটা শো করবে, which is not required by the cell actually, and this is responsible for many of the diseases. Okay, আমরা সেই নিয়ে পরে ডিসকাস করবো, এখন এমনিও টাইম নেই। So this is mediated by a proteasomal complex, একটা প্রোটিওজোমাল কমপ্লেক্সের দ্বারা এটা আর কি চরিতার্থ হয় এই ধরনের প্রোটিন ডিগ্রেডেশন। আর দেয়ার আর এই প্রোটিওজোমাল কমপ্লেক্স ডিসকভার করার জন্য নোবেল প্রাইজও পেয়েছে। and obviously there are a particular indications within a protein which leads to its degradation, like ubiquitination. Okay, ubiquitin add kore that marks that this protein should be degraded actually, and it is very essential because protein jodi proper time e degrade na hoy, that leads to a lot of diseases. Okay, so এখানে একটা জিনিস আমি বলবো, a very important statement, that is some proteins they have very weak promoters. হ্যাঁ, weak promoters মানে কি, যে আমরা জানি যে যে কোনো জিনের আগে একটা প্রমোটার থাকে যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, কিন্তু সব জিনের এক্সপ্রেশন তো সেম হওয়ার দরকার নেই। কোন জিনের এক্সপ্রেশন কতটা হবে, that depends upon the level of its requirement by the cell. সেল বিভিন্ন জিনকে বিভিন্ন এই মানে বিভিন্ন প্রোটিনকে বিভিন্ন অ্যামাউন্টে চায়। তো
অ্যাকর্ডিংলি এক একটা জিনের এক্সপ্রেশন এক এক রকম হয়। যে প্রোটিনের এক্সপ্রেশন বেশি হওয়া দরকার, যে জিনের এক্সপ্রেশন বেশি হওয়া দরকার, যে প্রোটিনটাকে সেল বেশি চাইছে, দে হ্যাভ আ স্ট্রং প্রমোটার। যে প্রোটিনটাকে সেল কম চাইছে, যার এক্সপ্রেশন কম হওয়া দরকার, দে হ্যাভ উইক প্রমোটার। তো পয়েন্ট আই ওয়ান্ট টু ইমপ্রেস আপন ইউ ইজ যে সব জিনের প্রমোটারে কিন্তু আরএনএ পলিমারেজ বাইন্ডিংটা ইকুয়ালি হয় না, বা আরএনএ পলিমারেজের অ্যাফিনিটি সেম থাকে না। দিস ইজ দ্য রেগুলেটরি পার্ট। ওকে, এরপরে এই ব্যাকটেরিয়াল ওপেরন্স এর ব্যাপারে আমি তোমাদের একটু বলে দিই, কারণ এই ব্যাপারে আমার ডাউট, মানে সায়ন বিশ্বাস কয়েকটা ডাউট করছিল যে কিভাবে এই কাজগুলো হয়। দেখো, ওপেরনে একটা সিঙ্গেল এমআরএনএ তৈরি হয় which is polycistronic. Polycistronic মানে কি? Cistron কি? Cistron is a segment of the DNA which codes for a polypeptide. ঠিক আছে, তাহলে polycistronic মানে যে ওই এমআরএনএ এর মধ্যে একাধিক সেগমেন্ট রয়েছে আরএনএ, যেগুলো এক একটা কিনা এক একটা পলিপেপটাইডকে কোড করতে পারে। কিন্তু সায়ন বিশ্বাস যেটা জিজ্ঞেস করেছিল যে কিভাবে কোডিংটা হয়। হ্যাঁ, মানে এটা কি এরকম হলো যে একটাই বিশাল মানে একটা রাইবোজোম বাইন্ড করে পুরো কোড করে দিল, দিয়ে প্রোটিন গুলোকে ভাগ করে নেওয়া হলো, নাকি এরকম হয় যে মাল্টিপল রাইবোজোম বাইন্ড করে এক একটা পার্টিকুলার সিস্টেমকে প্রোটিনে ট্রান্সলেট করছে? এই ক্ষেত্রে যেটা হয় যে মাল্টিপল রাইবোজোম বাইন্ডিং সাইটস আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটার জন্য এক একটা করে ওপেন রিডিং ফ্রেম আছে। প্রত্যেকটা রাইবোজোম বাইন্ডিং সাইট ইজ সাকসিডেড বাই ওপেন রিডিং ফ্রেম। তো আমরা জানি যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন দে আর সিমালটেনিয়াস প্রসেসেস ইন প্রোক্যারিওটস, কারণ ডেফিনিটলি এখানে তো কোনো নিউক্লিয়াস নেই যে এমআরএনএটাকে বেরিয়ে আসতে হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে। এখানে যেরকম ট্রান্সক্রিপশন চলছে, এমআরএনএ সিনথেসিস চলছে, সঙ্গে সঙ্গে রাইবোজোম বাইন্ড করে দিয়ে কিন্তু ট্রান্সলেশনও হচ্ছে। তো এই জায়গাটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমআরএনএটা পলিসিস্ট্রনিক, মানে তার মধ্যে ডিফারেন্ট সিস্টন আছে, প্রত্যেকটা নির্দিষ্ট সিস্টনের জন্য একটা রাইবোজোম বাইন্ডিং সাইট আছে, এবং সেটা সেই পার্টিকুলার ওপেন রিডিং ফ্রেমটাকে কিন্তু কোড করছে বা ট্রান্সলেট করছে ইনটু প্রোটিন। হ্যাভিং সেড দ্যাট, তাহলে যেটা সায়ন বিশ্বাস বলেছিল, এরকম কি কোনো উদাহরণ নেই যে একটা বড় রাইবোজোম একটা বড় বিশাল পলিপেপটাইডকে সিনথেসাইজ করলো, তারপরে সেটা স্মল 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 দুটো তিনটে প্রোটিনে ভেঙে গেল? ওয়েল, দেয়ার আর এক্সাম্পলস ফর ইট অ্যাজ ওয়েল। মানে অনেক ধরনের সিস্টেমস আছে অ্যাকচুয়ালি। আমি যেটা বলছিলাম যে তোমাদের ওই যে ধরো যে ওভারল্যাপিং জিনস কত ভাবে হতে পারে। ওভারল্যাপিং জিনস এর মধ্যে আরেকটা রাইবোজোম বাইন্ড করে ওভারল্যাপিং জিনটাকে কোড করে দিল, মানে ট্রান্সলেট করলো, সেটা হতে পারে। বা এইটাও হতে পারে যে আরএনএ ফ্রেমশিপ, এই রাইবোজোমাল ফ্রেমশিফটিং যেটাকে আমরা বলে থাকি, যে রাইবোজোমটা একটু পিছলে গিয়ে নিজের কোডনটা, মানে ফ্রেমটা আবার রাইবোজোমটা একটু পিছলে গিয়ে যে ফ্রেমটাই ছিল একটু ফ্রেমটা চেঞ্জ করে ওভারল্যাপিং জিনটাকে এনকোড করে দিল। তারপর সেটা ফেজে আছে, মানে প্রথম জিনটা দ্বিতীয় জিনটার কোডনটা ফেজে আছে না আউট অফ ফেজে আছে, তো অনেক ভাবে হতে পারে। হিয়ার ইন ব্যাকটেরিয়াল ওপেরন যেটা হচ্ছে যে তিনটে ডিফারেন্ট ওআরএফ আছে, প্রত্যেকটার আগে একটা করে রাইবোজোম বাইন্ডিং সাইট আছে, সেখানে রাইবোজোম বাইন্ড করছে এবং সেটাকে আর কি ট্রান্সলেট করছে, বাট দেয়ার ইজ আ সিঙ্গেল এমআরএনএ। ওকে, 4 মিনিট 44 সেকেন্ড। ঠিক আছে, এইবারে যেটা হচ্ছে, যেটা আমি বলছি যে প্রোমোটার সিকোয়েন্সটা, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস এইটা বুঝবো যে আরএনএ পলিমারেজে কিন্তু যে কোনো ডিএনএ মলিকিউলের প্রতি একটা নির্দিষ্ট অ্যাফিনিটি থাকে, বাট সেটা 1000 to 10,000 ফোল্ড বেড়ে যায় যদি ওই সিকোয়েন্সটা নির্দিষ্ট একটা তোমার প্রোমোটার সিকোয়েন্স হয়। তাহলে একটা যে কোনো ডিএনএ সিকোয়েন্সের প্রতি আরএনএ পলিমারেজের যে অ্যাফিনিটি আছে, that increases from 1000 to 10,000 times depending upon the sequence of the promoter, if and only if there is a particular promoter sequence. আর এই প্রোমোটার সিকোয়েন্সটা কিন্তু পুরোপুরি নির্ধারণ করে যে আরএনএ পলিমারেজের বাইন্ডিংটা কিরকম হবে এবং ফার্দার যে ট্রান্সক্রিপশনটা হয়েছে সেটার এফিসিয়েন্সিটা কিরকম হবে। ফর এক্সাম্পল, আমরা জানি যে -10 আর -35 এর যে সাইটটা আছে, দ্যাট ইজ -35 এ TTGA এবং -10 এ TATA, এই দুটো সাইটের মধ্যে, মানে যদি মাঝামাঝি আমরা ধরি 17 বেস পেয়ার একটা গ্যাপ আছে। ওই 17 বেস পেয়ারটাকে যদি আমরা মডিফাই করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আরএনএ পলিমারেজের বাইন্ডিং এফিসিয়েন্সি মারাত্মকভাবে চেঞ্জ হয়ে যায়। তো প্রোমোটার সিকোয়েন্সে যদি কোনো মিউটেশন করা হয়, and this is the way we study it also, then the efficacy of RNA polymerase
in recognizing the promoter changes drastically. এই স্লাইডটা আজকে এক্সপ্লেন করার মতো আমার সময় নেই, হ্যাঁ, তার কারণ হচ্ছে আর দেখাচ্ছে 3 মিনিট বাকি আছে। So let's not worry about these 2 slides. I'll explain it in the next day, this week itself. হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস বলছি যে যে জিনিসটা সুপর্ণা প্রথমে বলছিল যে ম্যাক্রো মলিকিউল কতটা অ্যামাউন্ট হচ্ছে সেটা জিন রেগুলেট করে। ওয়েল, ইন আ ইনডাইরেক্ট ওয়ে ইটস ট্রু, কারণ আমাদের শরীরে ফাংশন করার জন্য যে শুধু প্রোটিন দরকার তা তো নয়, উই নিড কার্বোহাইড্রেটস অলসো। হ্যাঁ, আমাদের বিভিন্ন জিনিস, কার্বোহাইড্রেটসও দরকার, আমাদের গ্লাইকোজেনও দরকার, ঠিক আছে, আমাদের ফ্যাট সিনথেসিসের জন্য ফ্যাটও দরকার। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রেগুলেটেড হয় বাই জিন, বাট ইন এ ইনডাইরেক্ট। কিভাবে না, দিস জিন প্রডিউসেস এনজাইমস which participate in metabolic pathways, and finally they produce the metabolites which can be different kinds of macromolecules. They can be lipids, they can be carbohydrates, they can be nucleic acid, or they can be simple molecules like amino acids, sugars, etc. also. তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু কন্ট্রোলড হয় বাই মিনস অফ জিন এক্সপ্রেশন, ঠিক আছে, জিন এক্সপ্রেশনের সাহায্যে কিন্তু এই পুরো জিনিসটাই আমাদের কন্ট্রোল হচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ওকে, হ্যাঁ, তাহলে সেই এক্সপ্রেশনটাকে কিন্তু আমাদের খুব রেগুলেটেড ওয়েতে করতে হবে, যেটা দুটো জিনিস এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য সেল আমাদের নিউট্রিয়েন্ট লেভেল বা টাইপটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে হবে, সো দ্যাট ইট ইজ এসেনশিয়াল যে যে এনার্জিটা সেলের কাছে অ্যাভেলেবল আছে, মানে সেলের কাছে যে পুঞ্জিটা আছে সেটা অপটিমাল ইউজ আমরা করতে পারছি, ঠিক আছে, এবং একটা হচ্ছে যে পুঞ্জিটা আছে, এনার্জিটা আছে, সেটার অপটিমাল ইউজ করতে পারছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে এনভায়রনমেন্টাল চেঞ্জেস যেটা চারপাশে ঘটছে সেটার অ্যাকর্ডিংলি আমরা কিন্তু সিনথেসিস করতে পারছি ডিফারেন্ট নিউট্রিয়েন্ট, ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারছি অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস ডিফারেন্ট নিউট্রিয়েন্ট বাই রেগুলেটিং দ্য জিন এক্সপ্রেশন। আর 30 সেকেন্ড আছে, সো উই এন্ড হিয়ার। ওকে ওকে স্যার। ওকে স্যার। দুটো কোশ্চেন ছিল।